সম্পর্ক ভালো যাচ্ছে না। শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই জামায়াতের দিক থেকে বিএনপিকে আক্রমণ করতে শুরু করা হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই এই দুটো দলের মধ্যে বেশ বেশ খারাপ ধরনের সম্পর্ক তৈরি হয়েছে বলা যেতেই পারে। পরস্পরকে বিভিন্ন রকমভাবে শুধুমাত্র মৌখিক আক্রমণ না, বিভিন্ন জায়গায় তাদের সংগঠনের লোকজনের মধ্যে সমস্যা দেখা গেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে একটা সংগঠনের সাথে, একটা দলের সাথে সমস্যা হলো এনসিপির সাথে, যেটা তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল বলে দেখা গেছে। আমরা বহু ক্ষেত্রে দেখেছি যেখানে বিএনপি এনসিপির বিরোধিতা করছে, জামায়াত এনসিপির মতকে সমর্থন করছে। চুপ্পুকে সরানো, যখন প্রক্লেমেশনের আলোচনা আসলো, এরকম আরও বেশ কিছু ইস্যু আছে। জামায়াত একদম বেশ কাছাকাছি ছিল এনসিপির, সংস্কারের দাবির অনেকগুলোর ক্ষেত্রে তাদের অবস্থান সেরকম ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে সাম্প্রতিক সময় তাদের সম্পর্কটা এত খারাপ হলো কেন, এবং এই সম্পর্কটা কি আর ভালো হতে পারে, এবং জামায়াতের তাহলে রাজনৈতিক মিত্র কারা হবে, এসব প্রশ্ন আমাদের সামনে হাজির হয়েছে। ঘটনাটা হলো শাহবাগে যে জামায়াত হয়েছে, যেটাকে গণজাগরণ মঞ্চ 2 বা শাহবাগ 2 বলছেন কেউ কেউ। জামায়াত ইসলামী একবার তাদের বিরুদ্ধে হওয়া এই জায়গাটাকে টার্গেট করে তারা এখানে একটা মোটা দাগের সমাবেশ করেছেন। এখানকারই 2-3টা ইস্যু নিয়ে। একটা হচ্ছে জাতীয় সঙ্গীত গাওয়া বাধা এসছে, তার চাইতে জরুরি কথা জাতীয় সঙ্গীতকে বাধা দিয়েছেন, এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে। কিন্তু একটা স্লোগান, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই বা নিজামীর বাংলায়, এই স্লোগানগুলো যখন আসে তখন ইটস ভেরি ক্লিয়ার যে এটা জামায়াতের স্লোগান। এখন এটা কেউ স্যাবোটাজ করেছেন কিনা, কেউ এর ভেতরে ঢুকে নানান রকম খেলা খেলেছেন কিনা, নানান রকম হাইপোথেসিস সামনে এসে হাজির করানো হচ্ছে। কিন্তু আমি খুব ভালোভাবে মনে করি এই স্লোগানগুলো জামায়াতই দিয়েছে, শিবিরই দিয়েছে, ডেলিবারেটলি দিয়েছে, এবং এটা করতে গিয়েই সংকটটা শুরু হয়েছে, এবং এটা এক ধরনের অনিবার্য ছিল। কেন ঘটনাটা? আমি মনে করি এই যে জামায়াতটা হলো, এই জামায়াতটাকে কেন্দ্র করে আসলে এনসিপি এবং জামায়াত, মানে প্রতিজন, মানে এনসিপি ভেবেছে সে জামায়াতকে ব্যবহার করবে, জামায়াত ভেবেছে এনসিপিকে ব্যবহার করবে। এটা হচ্ছে তাদের নিজের জায়গা থেকে চিন্তা। শেষ পর্যন্ত দুজনই, দুটো দলই, দুটো গ্রুপই তাদের জায়গা থেকে চালাকি করতে গিয়ে এক্সপোজড হলো এবং এই ঘটনা ঘটলো। কেন বলছি দুই দলই দুই দলকে ব্যবহার করতে চেয়েছে? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এনসিপির আসলে জনসমর্থন ইভেন শহরেও, ঢাকা শহরেও এখন আর তেমন কিছু নেই। এটা শুধুমাত্র জনাব নাহিদ ইসলামের সেই পয়লা বৈশাখের বক্তৃতার কথা বলে বলছি না। বিভিন্ন জায়গায় তাদের মিছিলের ছবি আসে, সেটা আদৌ মানে সিগনিফিক্যান্ট দূরেই থাকুক, লিস্ট এক ধরনের আশা জাগানোর মতোও না। কিন্তু জনাব হাসনাত আবদুল্লাহ এসে যে কর্মসূচি শুরু করেছিলেন, সেটা আমি জানি না এটা এনসিপির সিদ্ধান্তে কিনা। কারণ হলো তারা প্রথম থেকে বলছিলেন যে জনাব হাসনাত আবদুল্লাহর প্রোগ্রাম এটা, তিনি যমুনায় চলে যান এবং ব্যারিকেড ভেঙে, রীতিমতো তার জন্য ব্যারিকেড ভাঙা যায় যাচ্ছে, তিনি লোকজন নিয়ে ব্যারিকেড ভাঙেন এবং যমুনার একেবারে বাউন্ডারি ওয়ালের ওখানে গিয়ে থাকেন। পরে এনসিপির সভাপতি, মানে আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি যায়, জামায়াত যায়, যদিও জামায়াত সাংগঠনিকভাবে গিয়েছে সেটা বলেনি। এরপর আমরা জানি সমাবেশ হয়, এরপর তারা একটু সরে আসেন, তারপর পরদিন শুক্রবার সেদিন তারা শাহবাগে সমাবেশ করবেন, সে সমাবেশ হয়, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে প্রচুর জামায়াতে ইসলামীর লোকজন ছিল এবং প্রচুর ইসলামিস্ট ছিলেন। তাহলে যে কথাটা বলতে যাচ্ছিলাম, যতটুকু সাইজও ওই সমাবেশে দেখা গেছে সেটা এনসিপির লোক দিয়ে কল্পনাও করা যায় না। এনসিপির শক্তি তার চেয়ে অনেক 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 কম। এতে যেটা আমরা বুঝবো, এনসিপি আসলে চেয়েছে তাহলে, বা হাসনাত আবদুল্লাহ যেভাবেই বলুক, এগুলো টেকনিক্যালিটিস, কিন্তু শেষ পর্যন্ত এনসিপি ওয়াজ ভেরি মাচ অ্যালাইনড টু দিস প্রোগ্রাম, এবং এনসিপি তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছিলই। তারা ভেবেছে জামায়াত আসবে, জামায়াতের এই সংখ্যাটা তারা দেখাবেন, তার এবং এটার ক্রেডিটটা দিনের শেষে এনসিপির কাছে যাবে। এর সাথে অন্য ইসলামিস্টরা আসলো, কারণ জামায়াত যদি খুবই খারাপ হতো আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে, এটা খুবই মর্মান্তিক দেখাতো। কিন্তু মোটামুটি তাদের সম্মান রক্ষা হয়েছে, মুখ রক্ষা হয়েছে, এভাবে বলতে পারি। কিন্তু এখন ঘটনা যেটা দাঁড়ালো, জামায়াত এখানে লোক সাপ্লাই দিয়েছে, তাদের লোকজন গেছে। অফিসিয়ালি তারা এটা অস্বীকার করেছে। আমি এটা আপনাদেরকে শুনিয়েছিলাম একদিন, জামাতের দায়িত্বশীল যারা ছিলেন তাদের কাছে যখন মিডিয়া জানতে চেয়েছে সেটা জানিয়েছেন। কিন্তু এখানে তাদেরই আবার খুবই সিগনিফিক্যান্ট, খুবই প্রমিজিং লিডার, ভবিষ্যতে উনি অনেক বড় পদে আর নিশ্চয়ই যাবেন, জনাব শফিকুল ইসলাম মাসুদ গেছেন এবং তিনি
আবার মিডিয়ার কাছে স্বীকার করেছিলেন তিনি দলের পক্ষ থেকে। যাই হোক, লং স্টোরি শর্ট, জামায়াত ওখানে আছে এবং তারা যখন এই পরিমাণ মানুষজন আসলো তখন তাদের পক্ষে পুরো ক্রেডিট এনসিপিকে দিয়ে দিতে সমস্যা হলো এবং তারাও বলতে চাইলো এই জামায়াত মূলত তাদের, যদিও এটা ঠিক না। এখানে জামায়াতের বাইরে প্রচুর অন্যান্য ইসলামিস্টদের অংশগ্রহণ ছিল, অনেক, হেফাজতে ইসলাম সহ আরও অনেকেরই খুবই ফার রাইট লোকজন এখানে প্রেজেন্ট ছিলেন, কোনো সন্দেহ নেই। ফলে যেটা দাঁড়ালো, তারা আসলে তাদের অবস্থান জানান দিতে চেয়েছেন এবং এত বড় একটা জায়গা হলো, এবং আমি বলছি এই কথাটা, তাদের তো একটা ট্রমা আছে। আগের গণজাগরণ মঞ্চ তাদের নেতাদের জন্য কি করেছিল এবং সেই গণজাগরণ মঞ্চের মাধ্যমে অবশ্যই তাদের নেতাদের বিরুদ্ধে বেশ অবিচার হয়েছে, অন্যায় হয়েছে। যদিও এই কথাটাও জরুরি, একটা ভুল বিচার হয়েছে, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যাদের বিচার করা হয়েছে তারা সবাই অপরাধ করেননি, নিরপরাধ ছিলেন না, আমি এটাও মনে করি না। প্রসিডিউরাল অনেক রকম ভুল ছিল, সেই ভুলগুলো যদি ঠিকঠাক মতো করা হতো ভিন্ন আলোচনা আমরা করতাম। যাই হোক, সো তাদের সেই ট্রমাটা যখন থাকে তখন তারা এইখানে যখন আবার সেই জায়গা, সেই ঐতিহাসিক জায়গায় এসে তাদের ইচ্ছে হতেই পারে যে স্লোগানটা দেই এবং তাদের অবস্থান জানান দেয়া, কারণ এই সমাবেশের ক্রেডিট এনসিপিকে তারা দিয়ে দিতে চাইবেন পুরোপুরি, সেটা নাও হতে পারে। তারা সেটা করেননি, না করার এই কথা, কারণ আমরা মিডিয়াতে নিউজ দেখছিলাম, হাসনাত কী বলছেন, সার্জিস কী বলছেন, নাহিদ কী বলছেন, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূলত সেই আলাপগুলোই সবচেয়ে বেশি এসছে। আমার এর বাইরে এগুলোর খুব বেশি কাভারেজ আছে, ফলে এটা একদম এনসিপির একটা সমাবেশ হয়ে দাঁড়াচ্ছিল, তাই তারা কাজটা করলেন। এখন ডিজাস্টার বেঁধে গেল যে এই সমাবেশে যখন গোলাম আজমের বাংলায় আলাপ আসলো, মানে গোলাম আজমের বাংলা, মানে গোলাম আজম পূর্ব পাকিস্তানি চেয়েছিলেন বা জামায়াতও চেয়েছিল, তাদের আবার বাংলা ছিল, এটাও খুব হাস্যকর। যাই হোক, যখন এই আলাপটা আসলো এটার মারাত্মক রিয়াকশন চারদিকে শুরু হয়েছে। মানে এটা এনসিপিকে বুঝতে হবে, এর আগেও তারা একবার এই কাজটা করেছিলেন, উইচ আই অ্যাপ্রিসিয়েটেড, আপনাদের মনে থাকতে পারে, আমি একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে। তখন নাগরিক কমিটি ছিল এবং নাহিদ ইসলাম তখনও উপদেষ্টা ছিলেন, আমি ভুল না করে থাকলে। তখনও জামায়াতের বিরুদ্ধে জনাব নাসির উদ্দিন পাটোয়ারিকে কথা বলতে শুনেছি, নাহিদ ইসলামকে কথা বলতে শুনেছি, তারা জামায়াত থেকে তাদেরকে এক ধরনের ডিটাচ করার চেষ্টা করছিলেন। এখন যেটা ঘটলো তার ফলে যেটা হবে, তাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে, কারণ বাংলাদেশের মানুষ ৭১কে, এমনকি মানে খুব ইয়াং লোকজনও ৭১কে ছেড়ে আসলে বাংলাদেশে কেউ রাজনীতি করবে, এবং সেটাতে যারা আদার সাইডে ছিল, যারা আমাদের হানাদার ছিল, তাদের পক্ষে যারা ছিল, তাদেরকে খুব সহজে নেবে না এখনও, এটা মোটামুটি নিশ্চিত। সেই রিয়াকশান দেখেই আসলে এনসিপি ভীত হয়ে ওঠে এবং খুব দ্রুত তারা জামায়াতকে তাদের গা থেকে ছেটিয়ে বিদায় করার চেষ্টা করে। প্রচুর ঘটনা ঘটলো, ব্যক্তিগতভাবে অনেকেই মানে একযোগে প্রায় নেতাকর্মীরা এখানে স্ট্যাটাস দিলেন। তারপরে যেটা করলেন, তারা রীতিমতো ফর্মাল স্টেটমেন্ট দিয়েছেন, সেটা হলো একদম খোলাখুলি যে আমরা দ্ব্যর্থহীনভাবে বলছি এনসিপির কোনো সদস্য আন্দোলনে দলীয় স্লোগান বা জনপদের স্লোগান ইতিহাস বিরোধী দেয় নাই, এনসিপিকে সঙ্গে জড়ানো অহেতুক বলছে। বরং তারা যেটা বলছে যে ঐতিহাসিক মানে ৭১-এ যারা ৭১ সালে এই জনপদের মানুষের জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যাদের বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে, আমরা চাই তারা জামায়াতকে ইন্ডিকেট করে তারা নিজেদেরকে অফিসিয়ালি সরিয়ে নিয়েছেন। এরপর আমি জনাব মাহফুজ আলমের সেই স্ট্যাটাস, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমি তাকে এনসিপির মানুষই মনে করি। তিনি বললেন, এরপর জামাত শিবির ছাপিয়ে পড়লো, তিনি আবার ক্ষুব্ধ হয়ে স্ট্যাটাস দিলেন, সেটা শুনলো। পরে তিনি জগন্নাথ ইউনিভার্সিটির প্রোগ্রামে যে ক্রাইসিস কেওস হলো সেখানে উনি গেলেন, ওনাকে বোতল মারা হলো, ইঙ্গিত করলেন শিবিরের প্রতি। তারপর তার একটা অডিও কল শোনা গেল যেখানে তিনি বেশ ক্ষোভের সঙ্গে শিবিরকে ক্ষোভ দেখাচ্ছেন। আমি নিশ্চিত নই সেই অডিও কলটা তার কিনা। যাই হোক, এই পাল্টাপাল্টি চলতে থাকলো এবং আমি ধারণা করি ভবিষ্যতে এটা আসলে কমবে না। এখন সমস্যাটা কি, মানে জামায়াত আবার তাহলে চেয়েছিল কেন এনসিপি, জামায়াত নিজেও এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারতো। জামায়াত আবার ওই যে বলছিলাম এনসিপিকে ইউজ করতে চেয়েছিল। সে চেয়েছিল জামায়াতের কোনো নেতাকে চাইলেই ব্যারিকেড ভেঙে ডক্টর ইউনূসের বাড়ির কাছে যেতে পারতেন, শফিকুল ইসলাম মাসুদ গেছেন, পারতেন? আমি মনে করি না। বা শিবিরের যদি ছাত্রের কথা বলি, সাদিক কায়েম খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন এই মুভমেন্টে, তাকেও কি যেতে দেওয়া হতো? সম্ভবত না। তাহলে তারা মনে করলেন এনসিপিকে দিয়ে এটা যাওয়া এবং বসাটুকু করি, যাতে তারা তাদের এই আক্রমণের শিকার না হন, শুরুতেই তারা কাজটা অর্গানাইজ করতে পারেন
এবং জামায়াত আবার নিজ নামেও যাতে করতে না হয়, না জামায়াতের উপর খুব বেশি আলো যাতে এসে না পড়ে, এটাও তাদের লক্ষ্য ছিল। কারণ আমি বলেছি রিসেন্ট সময় জামায়াত পশ্চিমাদের সাথে যথেষ্ট আলোচনা এবং তাদের সাথে ডিল করার চেষ্টা করছেন, এইগুলো ঘটছে। এখন সামনে যেটা হবে আমি মনে করি এনসিপি করতে বাধ্য হলো, কিন্তু এনসিপির সামনে বড় সংকট যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে প্রোগ্রাম করবে বাংলাদেশের রাজনৈতিক প্রোগ্রামে কত মানুষ হলো সেটা মানুষ দেখে, একটা নতুন দল বিশেষ করে, এবং ধারণা করা হয় প্রচুর ফাইন্যান্স তাদের আছে, বিভিন্ন বড় বড় শিল্পগোষ্ঠী তাদেরকে টাকা দেন। সেই দলটা যদি লোক না আনতে পারে তার কিন্তু রাজনীতি করা কঠিন হয়ে যাবে। জামায়াতের অ্যাবসেন্সে এটা তাদের জন্য বিরাট বিরাট ঝুঁকির প্রশ্ন। আমি জানি না তারা কি করবেন। এখন তারা কি এই ক্ষেত্রে তারা ইসলামিস্টদের সাথে আরও বেশি র্যাডিক্যাল ইসলামিস্টদের সাথে এই ব্যাপারে তারা কাজ করতে চাইবেন? সেক্ষেত্রে একটা বড় ঝুঁকির জায়গা হচ্ছে তারা যে একটা মধ্যপন্থী দল বলে নিজেদেরকে অলরেডি ঘোষণা করেছেন, খুবই র্যাডিক্যাল ইসলামিস্টদের সাথে তার জোট করা প্রবলেম্যাটিক হবে। আবার ওদিকে জামাতের ক্ষেত্রে জামাত আমি খুবই দেখছি যে বন্ধুহীন হয়ে পড়ছে। তারা এনসিপির সাথে তাদের এক ধরনের অ্যালায়েন্সের ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন সম্ভবত এক্স শিবিরের একটা অংশ বেরিয়ে গেছেন, তারা একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে, এটা রাজনৈতিক দলে পরিণত হবে সম্ভবত খুব অল্প সময়ের মধ্যে। জোনায়েদ এবং রাফে এরা মূল দুজন, ঢাকা ইউনিভার্সিটির শিবিরের প্রেসিডেন্ট ছিলেন। তারা এখানে এই মুভমেন্টেও খুবই জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থান সেখানেও তারা খুবই ভালো রোল প্লে করেছিলেন। তারা কাছে কিন্তু আমি ধারণা করি এনসিপির মধ্যে এখনও প্রচুর আইদার এক্স শিবির অথবা ঠিক স্বীকৃত শিবির নন, কিন্তু ওই ভাবধারার মানুষজন আছেন। তো ওই ভাবধারার মানুষ যারা আছেন তারা এখনও রয়ে গেলেন এবং তাদের দিক থেকে সেই চেষ্টা হয়তো ছিল, কিন্তু সাম্প্রতিক এই যে ঘটনা ঘটলো সেটা দিয়ে সেই বিচ্ছেদটা জরুরি হয়ে পড়েছে। এখন শিবিরের ক্ষেত্রে যেটা প্রবলেমের কথা বলছি সেটা হলো তাদের এখন আরও তারা যদি এনসিপিকে তাদের সামনে রাখতে পারতেন, তাদের সাথে এক ধরনের শিথিল ধরনেরও জোটও রাখতে পারতেন, সেটা তাদের জন্য ভালো হতো। কারণ একটা সেন্ট্রিস্ট ফোর্সের সাথে তার অ্যালায়েন্স, আদারওয়াইজ তার অপশন আছে খুবই রাইটদের সাথে যাওয়া। হেফাজতে ইসলামের সাথে আলাপ করছেন, যদিও তাদের মধ্যে দীর্ঘকালীন বৈরী সম্পর্ক আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈরী সম্পর্ক আছে, তারপরও গেলে তাদেরকে আরও বেশি রাইটে যেতে হবে। সেটা আবার জামাতের যে ইউরোপ এবং আমেরিকার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিছু গ্রহণযোগ্যতা তৈরি আছে যে এরা ডেমোক্রেটিক পলিটিক্স পছন্দ করে এবং ওরা অত র্যাডিক্যাল না, সেটা আবার হ্যাম্পার্ড হয়। সো সব কিছু মিলে এই হচ্ছে পরিস্থিতি এবং এটা আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশের রাজনীতি